আসসালামু আলাইকুম। দেশের বাইরে আসার জন্য যারা প্ল্যান করছেন, এখনই বেস্ট টাইম আপনার IELTS প্রিপারেশন শুরু করার। কারণ আপনি যদি এখন প্রিপারেশন শুরু করেন, আ বিশ্বের বেশিরভাগ দেশেরই উন্নত দেশগুলোতে তাদের সেশন শুরু হয় আগস্ট-সেপ্টেম্বরে। তো আপনি যদি অগাস্ট-সেপ্টেম্বর হিসাব করেন, এই বছর তো আর পারবেন না। আপনাকে ২৭ এর অগাস্ট-সেপ্টেম্বর নিয়ে হিসাব করতে হবে। ২৭ এর অগাস্ট-সেপ্টেম্বর যদি হিসাব করেন, তাহলে কিন্তু আপনার এই বছরের নভেম্বর-ডিসেম্বর বা আপনার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই সময়গুলিতে মূলত অ্যাডমিশন পোর্টাল ওপেন হয়। সো আপনি যদি এই সময়ের মধ্যে আপনার IELTS প্রিপারেশনটা শেষ করতে পারেন, ইনশাআল্লাহ আপনি ২০২৭ সালে কোনো একটা উন্নত দেশে হয়তো স্কলারশিপ নিয়ে ভালো একটা সাবজেক্টে আপনিও চলে আসতে পারবেন। আ IELTS প্রিপারেশনের জন্য যেই সমস্যাগুলি আমরা ফেস করি, আমাদের একাডেমিক সার্টিফিকেট আছে, ব্যাংক স্টেটমেন্ট আছে বা আমার একটা ইচ্ছাও আছে আমি দেশের বাইরে মুভ করব। সমস্যা হয় কি যখনই IELTS এর কথা আসে বা পিটির কথা আসে, আমরা ঘাবড়ায়ে যাই। ঘাবড়ায়ে যাই কেন? ইংরেজি আমাদের কাছে আসলে একটা আতঙ্ক। এই আতঙ্কের মূল কারণ কি দেখুন, আপনার হয়তো বেসিকটা ভালো না। আপনি IELTS কেন করছেন না? হতে পারে আপনার দোষ, হতে পারে আপনি বলতে পারেন যে আসলে আমার বেসিকটা ভালো না। দেখুন আপনি বেসিকটা বলতে আসলে কি বুঝেন? IELTS বেসিক মানে কিন্তু এই না যে আপনি ন্যারেশন, ট্রান্সলেশন বা আপনি ভয়েস বা আপনি ওই যে ট্রান্সফরমেশন এই জিনিসগুলো আপনি ঠাড়া মুখস্থ জানেন কিনা। IELTS এর বেসিক বা IELTS বলতে মূলত ইংলিশ ল্যাঙ্গুয়েজের বেসিক বলতে কিন্তু এগুলো না। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা IELTS এর বেসিক বলতে হলো আপনার লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এ যে সকল কোয়েশ্চেনস গুলো আসে, সে কোয়েশ্চেনস গুলোর প্রত্যেকটা মডিউলের কিছু ফাউন্ডেশন নলেজ আছে। এই জিনিসগুলি যেমন ধরেন আপনাকে আমি যদি রিডিং এর কথা বলি। IELTS রিডিং এ কেউ যদি স্ক্যানিং, স্কিমিং, ডিটেইলড রিডিং, প্যারাফ্রেজিং, কিওয়ার্ড ডিটেকশন এই কাজগুলি যদি কেউ করতে পারে, তাহলে তার জন্য IELTS রিডিং এ আহামরি সমস্যা হয় না। আপনি যদি স্পিকিং এর কথা বলেন, স্পিকিং এর মেইন কাজই হলো আপনি ব্রেন স্টর্মিং করতে যান, একটা প্রশ্ন যখন পেলেন, সেটাকে আপনি ব্রেন স্টর্মিং করে ওই টপিকের উপর আপনি আইডিয়া জেনারেট করবেন। আইডিয়াস গুলোকে লিঙ্ক আপ করবেন। নতুন, নতুন আইডিয়াস দিয়ে আপনি সুন্দর একটা প্রেজেন্টেশন করবেন আপনাকে। সেখানে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার প্রেজেন্টেশন, আপনার প্রনাউন্সিয়েশন সবকিছু কিন্তু একটা ম্যাটার করে। যদিও আমাদের স্টুডেন্টগুলো কি করে যে একই আইডিয়াটাকে বারবার আমরা রিপিট করে বলে দেই এবং আমাদের প্রনাউন্সিয়েশন এর সমস্যা হয়। তো এই জিনিসগুলোর জন্য কিন্তু দেখেন আপনার মানে একবার আহামরি সমস্যা না এগুলো। এখানে দেখুন আমি কিন্তু একবারও গ্রামারের কথা বলছি না। কারণ IELTS এর যারা পরীক্ষক, যারা এক্সামিনার, IELTS এর ইনফ্যাক্ট ব্যান্ড 7, 7.5 এও লেখা আছে যে আপনার গ্রামাটিক্যাল সাধারণ এরর্স গুলো সেগুলোকে আপনি স্লিপ অফ টাং হিসেবে মানি তারা কনসিডার করে। কিন্তু আপনি ধরেন আপনি আইডিয়াসগুলো আপনি বিল্ড আপ করতে পারলেন না। আপনি যে টপিকটার উপর কথা বলছেন, সেই টপিকের উপর আপনি শুধু একই তথ্যটাকে আপনি বারবার ঘুরায় ফিরায়ে দিচ্ছেন। এগুলো কিন্তু IELTS এ ফরবিডেন। দেন আপনি রাইটিং এর ব্যাপারে যদি আসেন, IELTS রাইটিং টাস্ক 1, টাস্ক 2 তে একই কাজ। আপনার যে ইস্যুটা থাকবে সেই ইস্যুর উপর আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে। আইডিয়াগুলোকে আপনার একটা প্যারাগ্রাফ আকারে, যেমন আপনার একটা ধরেন ইন্ট্রোডাকশন থাকে, ইন্ট্রোডাকশনে আবার ২ টা পার্ট থাকে। আপনার বডি প্যারাগ্রাফের আবার অনেকগুলো স্টেপস, যেমন আপনার বডি প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স থাকতে হবে। দেন টপিক সেন্টেন্সটাকে সাপোর্ট করার জন্য একটা এক্সপ্লেনেশন সেন্টেন্স থাকতে হয়, একটা এক্সাম্পল থাকতে হয়। দেন এটা একটা ডিপার লজিক বা এটার ইমপ্যাক্ট কি হতে পারে তার উপর ভিত্তি করে একটা লাইন লিখতে হয়। এভাবে করে আপনার বডি প্যারাগ্রাফগুলো সাজাইতে হয়। তো এইজন্য কিন্তু আপনার আইডিয়া জেনারেট করা এবং আইডিয়াস গুলোকে নিজে বিভিন্ন রকমে কিভাবে এক্সপ্রেস করা লাগে। যেমন আপনি যখন এক্সাম্পল আকারে দিচ্ছেন তখন আপনার সেন্টেন্সটা কিভাবে লিখবেন। আপনি যখন যে টপিকটার উপর কথা বলছেন সেই টপিকের ইমপ্যাক্ট কিভাবে লিখবেন। এটা আপনি কিভাবে সেন্টেন্সটাকে সিম্পল নাকি কমপ্লেক্স, না কম্পাউন্ড নাকি কম্পাউন্ড কমপ্লেক্স কোন দিকে রাখবেন। তো এই জিনিসগুলো কিন্তু আসলে রকেট সায়েন্স না। দেন যদি আপনার লিসেনিং এর কথা বলি, লিসেনিং এর জন্য একই কথা। আপনি লিসেনিং এর ক্ষেত্রে তারা ডিস্ট্রাক্টর ইউজ করে, তারা প্যারাফ্রেজিং করে, তারা তাদের উচ্চারণটা তারা সেখানে স্ট্রেস ব্যবহার করে থাকে। তো এই জিনিসগুলো আপনি বেসিক জিনিসগুলো যদি বুঝতে পারেন, দেন আপনার জন্য IELTS কোনো ব্যাপারই না IELTS এ ভালো একটা স্কোর করা। কারণ আপনার তো ফাউন্ডেশনটা IELTS এ যে কোয়েশ্চেনস আসতে পারে। আরো একটা মজার ব্যাপার, IELTS এ যে সকল কোয়েশ্চেনস গুলো আসে, সেম টাইপস এর জিনিস কিন্তু পিটিই তেও হয়। আপনি IELTS এর প্রিপারেশন নিয়ে কিন্তু আপনি পিটিও দিতে পারেন। বরং IELTS এ যারা ভালো প্রিপেয়ার্ড থাকে তারা পিটি দিয়ে আরো ভালো স্কোর আনতে পারে। আপনি IELTS করেন, পিটি করেন, যেটাই করেন আপনার কিন্তু ফাউন্ডেশন লাগবে। সো যারা ইংলিশ ফাউন্ডেশন নিয়ে ভয় পাচ্ছেন, আমি ইংলিশ ফাউন্ডেশন একটা প্রাইভেট ব্যাচ দিয়ে থাকি। যেখানে মাত্র ১৫ জন স্টুডেন্ট নেই এবং ওই IELTS ফাউন্ডেশনের প্রত্যেকটা লেসনই হলো IELTS বা পিটিইতে যে সকল কোয়েশ্চেনস গুলো আসে, তাদের ফাউন্ডেশনটা, তাদের বেসিক লেভেলে আপনার কি জানা দরকার ওই অ্যাডভান্স লেভেলের লেসনটা শেষ করার জন্য, সেটাই মূলত আমার কোর্সে ডিজাইন করা ইংলিশ ফাউন্ডেশন কোর্সে। আপনার যদি এমন সমস্যা হয় আপনি ফাউন্ডেশন নিয়ে ভয় আছেন, আপনি আমাকে ডেফিনিটলি নক করতে পারেন। আমি ফাউন্ডেশন কোর্সে ফি নিয়ে থাকি ১৫,০০০ টাকা। কিন্তু আপনাকে এটা গ্যারান্টি দেব, কারণ আমি আপনাকে ফাউন্ডেশনের পরে IELTS করাবো, আবার আপনাকে দেশের বাইরে আসার জন্য কনসালটেন্সি, এগুলো সব তো আমিই করি। আমি
আমি আপনাকে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন্স দিতে পারবো। আবার কেউ যদি এমন হন যে না আপনি শুধু আইএলস করতে চান, আমার আইএলস প্রাইভেট ব্যাচ আছে, রেগুলার ব্যাচ আছে, সেটাও আপনি আমার কাছ থেকে করতে পারবেন। আমি আইএলস প্রাইভেট ব্যাচে দেখা যায় স্টুডেন্টকে আইএলস এর পাশাপাশি তার দেশের বাইরে আসার জন্য যা যা করার দরকার এগুলো সম্পূর্ণ একটা কাউন্সেলিং আমি করে দেই। সো আপনি আমাকে আপনার দেশের বাইরে আসার জার্নির একজন বিশ্বস্ত বন্ধু হিসেবে পাবেন, যদি আপনি মানে টাকা পয়সার ব্যাপারগুলো নিয়ে একটু যদি কিপটামি না করেন। আমি আহামরি টাকা নেব না, টাকাটা আমি একবারই নেই, তবে আপনাকে আমি একটা লং টাইম সার্ভিস দিয়ে যাব। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।